যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সেই কথাটি সবসময় বলি এবং বলবো সারা জীবন, যে আমাদের সুর, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের ভাষা আগুন দিয়ে শেখা, রক্তের ভেতর থেকে উত্থিত। আমরা যতবার সংগ্রামে পড়েছি, যতবার আন্দোলনে গেছি, ততবার আমাদের এই মাতৃভাষা, আমাদের এই সুর, আমাদের এই গান আমাদের সহায় ছিল। এবং আমরা জানি যে আমাদের মাতৃভাষা ছাড়া, আমাদের সুর ছাড়া, আমাদের গান ছাড়া আমাদের অস্তিত্ব নেই। সেই বিপন্ন অস্তিত্বের হাত থেকে রক্ষার জন্যে যারা সুরকে কণ্ঠে লালন করেন, তাদেরই একজন এই প্রজন্মের সবচেয়ে শক্তিমান শিল্পী ইউসুফ আহমেদ খান। ওর আরও অনেক পরিচয় আছে, সেটা পরে বলবো। ইউসুফ, কেমন আছো তুমি? আছি চাচা, আলহামদুলিল্লাহ ভালো। তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সবাই বলে যে ইউসুফ খুব প্রেমে পড়ে, দ্রুত প্রেমে পড়ে। তাই আমি বলি যে গানের প্রেমে পড়ে না নারীর প্রেমে পড়ে, সেটা তুমিই বলতে পারবা। আমি শিল্পের প্রেমে পড়ি, যে কোনো শিল্পীর প্রেমে পড়ি ভীষণভাবে। যদি সে সুন্দর শিল্পী হয়। সৌন্দর্য তো শিল্পের উপরে, এর উপরে আর কোনো কথা নেই। যেমন আপনি ভীষণ সুন্দর একজন মানুষ, রুনা ম্যাম ভীষণ সুন্দর একজন মানুষ, লিনু কাকা ভীষণ সুন্দর একজন মানুষ। সুন্দরের প্রেমে পড়ে তো ভীষণ ভীষণ। আচ্ছা বলো, যে তোমার বাবা একজন বড় শিল্পী, জি, আমাদের ইয়াকুব আলী খান। তুমি উত্তরাধিকার সূত্রে গান তোমাকে আকৃষ্ট করেছিল? তোমার বাবা গায় বলেই কি তুমি শিল্পী হতে চেয়েছিলে, অথবা তোমার ভেতরেই সুর কাজ করছিল? আসলে এই অনুভবটা বলে দেওয়ার মতো জ্ঞান হয়তো আমার হয়নি, এবং তখনও ছিল না। আমি নিজের অজান্তেই হয়তো এই ভালোবাসাটা বুকে লালন করেছি, এবং ছোটবেলা থেকে এবং এখনও আমি আপনার সাথেও অনেক সময় দুষ্টুমি করি, আপনি জানেন। এবং ছোটবেলা থেকে কিন্তু বহুবার বাবা আমাকে গানের ঘর থেকে বের করে দিয়েছেন। মা আবার কেঁদে কেঁদে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, কারণ বাবার কাছে কথা ছিল যে না, এত ছটফট করলে বা এত চঞ্চল ছেলে, ওর দ্বারা গান হবে না। তো বাবা আমাকে অনেকবার শাস্তিও দিয়েছেন। দেখেছি যে 4 থেকে 5 বছর বয়স, সেই বাচ্চাটা তানপুরা ধরতে পারছে না হাইটের জন্য, তানপুরা শুইয়ে তানপুরা ধরে খেয়াল গাইছে, বাবার স্টুডেন্ট এরকম আছে। তো এরকম বাচ্চাকে দেখিয়ে আমাকে বকা দিতেন যে শেখো। তোমার বাবা তো মানে একজন খুব বড় শিল্পী নজরুলের, তুমি নজরুলের গান কেন গাইতেলে? আমি জানি না আসলে, আমাকে কিন্তু আলাদা করে কখনো বলে দেওয়া হয়নি চাচু যে তুমি শুধু নজরুলের গান গাইবে বা শুধু উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করবে। আমার জন্য বাবা মা পুরো জায়গাটাই খুলে রেখেছেন, যে কারণে বাবা মার কাছ থেকেই আমি বুঝতে পেরেছি নজরুল সঙ্গীতের বা নজরুলের প্রত্যেকটি সৃষ্টির মানে আভিজাত্যটা কতটুকু। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ এবং আমাদের পঞ্চকবির গানের যে আভিজাত্যটা কতটুকু, সৃষ্টির গভীরতা কতটুকু, সেক্ষেত্রে নজরুলের গানের মধ্যে যা আছে এটা নিয়ে আমার অন্তত বলবার কোনো সাহস নেই। কিন্তু আধুনিক গানও আমি করবার চেষ্টা করি, নতুন গান করছি। নজরুল যে নিজে রাগ তৈরি করেছিলেন, জি, সেটা কি 20টা 22টার মতো হবে? 19টার মতো রাগ আছে, এবং এক একটা রাগ থেকে তো অসংখ্য বন্দিশ হয়, গানের বন্দিশ হয়েছে। বন্দিশ হয়েছে। নজরুলের সৃষ্টিও তো খেয়াল আছে, খেয়াল অঙ্গের গান আছে। এখন বলো যে এইরকম একজন মানুষ আমাদের সঙ্গীতের জগতে, আমার ধারণা যে বিশ্বের 3-4 জনের মধ্যে সে একজন। নেই তো। গাইবার স্বাধীনতা নজরুল কতটা দিয়েছেন, তুমি কতটা নাও? খুব কঠিন প্রশ্ন করেন আপনি মাঝে মধ্যে হাসতে হাসতে, যে স্বাধীনতাটা আসলে তালিমের উপর নির্ভর করে। আমি বাবার কাছে যখনই তালিম নিয়েছি, বা বাবার সমসাময়িক বা গুণী যারা আছেন, খালিদ চাচা চলে গেছেন, খালিদ স্যার চলে গেছেন, শাকিল চাচু আছেন, সালাউদ্দিন চাচা আছেন, জোসেফ কমল রড্রিক চাচা চলে গেছেন, অগ্রজ যাদেরকেই পেয়েছি আমি, তাদের কাছ থেকে যখন শুনেছি, দেখেছি তাদের প্রত্যেকের সুর এক হলেও গায়কী ঢং এবং নিজস্ব গানের গায়কীর চরিত্রটা আলাদা, এবং পাশাপাশি সুর এবং ইম্প্রোভাইজেশনের জায়গা দুটোই কিন্তু আছে স্বরলিপিতে, রিপিটেশনে গিয়ে ইম্প্রোভাইজেশন করা। হ্যাঁ, তো বাবা এবং সুধীন কাকুর একটা কথা বাবা খুব বলেন, যে স্বরলিপিটাকে মোটামুটি 80% যদি আমরা মেনে গানটাকে গাইবার চেষ্টা করি তাহলেই সম্ভব। আর
স্বাধীনতাটা তাকেই দেয়া হয় যার সেই যে proper গাইতে তালিম। জানে। এখন তোমার কণ্ঠে গান তুলে দিয়েছেন স্রষ্টা, তোমার কাজ হলো গান ভালো করে গাওয়া। চেষ্টা করছি। এখন তুমি তোমার আইডল কারা? আমার গানে যদি আইডল বলতে হয়, অবশ্যই প্রথম নামটি আমার আমার বাবার কথা বাবা বলবা? উস্তাদ ইয়াকুব আলী খান। না বললে তো বাসায় তো ঢুকতে দেবে না। একদম না চাচা, আপনি জানেন। এবং বাবা খুব খুশি হন যখন বাবার সমসাময়িক যারা আছেন তাদেরকে আমি ভালোবেসে বলি। যেমন সালাউদ্দিন চাচার একটি অ্যালবাম হয়েছিল, চাচুর অনেকগুলো গান সুন্দর, কিন্তু তুমি আমার সকালবেলার সুর গানটি আমার ভীষণ প্রিয় ছিল সেই ছোটবেলায়। কল্পনা আনাম খালামনির কণ্ঠে আমার যাবার সময় হলো দাও বিদায়, এই গানটি আমার ভীষণ প্রিয় ছিল। সো এগুলো তখন তো টিএনটি ছিল, ল্যান্ডলাইন। আমি ফোন করে বাবা আমাকে লাইন লাগিয়ে দিতেন যে তুমি খালামণি গান ভালো লাগছে, ফোন করে জানাও। এই যে অ্যাপ্রিসিয়েট করবার মেন্টালিটি, ইটস প্রাইসলেস। এবং আমি আমার খুব ভালো করে না শুনলে ভালো করে প্রশংসা করা যায় না। তোমাকে ভালো করে শুনে প্রশংসা করতে না বোঝা যাবে যে ফেক না, সত্যি ঠিক না? সত্যি। তো দেখো, ভারতবর্ষের মূল শক্তি কিন্তু তার ক্লাসিক্যাল বেজ। এটা আমরা বলি যে এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে রূপ, যে ধারা, একটা ক্লাসিক্যাল বেজ ছিল ভারতবর্ষের সংস্কৃতির, যে জন্যে কত পরদেশিরা এসে ভারতবর্ষ পরাধীন করেছে, কিন্তু সংস্কৃতি ভেঙে দিতে পারেনি, ভাষা নিয়ে নিতে পারেনি। বিশেষ করে বাংলাদেশ কত এসে লুট করেছে, কত কিছু নিয়ে গেছে, কিন্তু এই ভাষা ভালোবাসি বলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা আমার ভাই রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি, এর আগেও যে সব গান হয়েছে, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথায় খুঁজে, এইসব গান বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। সত্যি কখনোই পরাধীন করতে পারেনি আমাদেরকে কেউ। এখন তো একটা খুব যুদ্ধময় পরিবেশ, সারা পৃথিবীতে অস্থির সময়। এখন আমরা সেই গান গাইবো, নজরুলের গান। কোন গানটা গাইবো বলো? মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, ঝর্ণার মতো চঞ্চল। শুনি। এই গানটি আমি আসলে রণসঙ্গীত তো খুব একটা গাই না। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য জাতির, তাই না? তুমি নজরুলের কোন গানটা গেয়ে নিজে কেঁদেছো? দুটো গান আছে অ্যাকচুয়ালি। একটা বাবার কণ্ঠে শুনেই কেঁদেছিলাম, এ কোন মায়ায় ফেলিলে আমায়। আর আরেকটি গান আছে, আমার কোন কুলে আজ ভিড়ল তুই। আমার ভীষণ প্রিয় দুটি গান। আমার বাবার যে গানটা শুনে কেঁদেছিল ওইটা একটু দুটোই বাবার কণ্ঠেই শুনে। ওই গানটা, প্রথম গানটা বলো। আমি এ কোন মায়া গানটির কিছু অংশ শোনাবার চেষ্টা শুনি। এ কোন মায়া ফেলিলে আমায়, চিরজনমের স্বামী তোমার কারণে এ তিন ভুবনে, তোমার কারণে এ তিন ভুবনে শান্তি না পাই আমি, চিরজনমের স্বামী, চিরজনমের স্বামী। অন্তরে যদি লুকাইতে চাই, অন্তরে যদি লুকাইতে চাই, অন্তর জ্বলে পুড়ে হোক ছাই, এ আগুন আমি কেমনে লুকাই, এ আগুন আমি কেমনে লুকাই, ওগো অন্তর জানো, চিরজনমের স্বামী। এ কোন মায়ায় ফেলিলে আমায়, চিরজনমের স্বামী, চিরজনমের
স্বামী, চির জনমের স্বামী। এই গান গাওয়া, এই গান অনুধাবন করা, এই গানের সুর সঠিকভাবে লাগানো কত যে কঠিন, সেটা যে শিল্পী গায় ক্ষমা সে চাইছি যা ভুল হয়েছে সেটার জন্য। তবে নিশ্চয় কোনো ভুল, শিল্পীর ভুল খুব একটা হয় না। সে যদি আমার হৃদয়ে আক্রমণ করতে পারে, হৃদয়কে যদি ছুঁয়ে যেতে পারে, তাহলে ভুল বলবো না আমি। এখন নজরুলের গানের বাইরেও তো তুমি গান করো। জি, করছি। পুরোনো দিনের আধুনিক বাংলা গান করছি। পাশাপাশি 2018 সাল থেকে আমি সঙ্গীত পরিচালনার কাজও করছি। সেটা প্রথমে বেসরকারি খাতেই ছিল, পরবর্তীতে বাংলাদেশ বেতারেও আমি সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে। ওই বিষয়ে আমি কথা শুনবো, একটু ফিরে আসি। জি, নিশ্চয়ই। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন এই প্রজন্মের হার্টথ্রব শিল্পী, মানে চেহারাও সুন্দর, আবার গায়েও ভালো। কত যে প্রেম করে ইউসুফ, আমি বুঝতে পারি না। সব মেয়েরা কালে আমার কাছে বলে, ইউসুফ ভাইয়ের নাম্বারটা একটু আমাকে দেবেন। কয়েকজন মেয়ে আমাকে বলছে, আমি দিই নাই, কারণ ওরা আবার গান বাদ দিয়ে ওই লাইনে চলে গেলে খারাপ হবে। তো ইউসুফের সঙ্গে আমি খুব গভীর কথা বলছি। হাস্যরসের কথা খুব কম হচ্ছে, কারণ ও খুব সিরিয়াস গান করে। নজরুলের গান গাইলে তার যে সারা জীবন দিয়ে দিতে হয়। তো আমরা ও আরও অনেক গল্প শুনবো বিরতি থেকে ফিরে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। ফিরছি, আমাদের সঙ্গে আছেন ইউসুফ আহমেদ খান। ইউসুফ, ওই যে বলছিলা যে তুমি অন্য গানও গাইছো, তুমি তো দেশের বাইরেও গেছো গান নিয়ে। গেছি। তারা কি আমাদের বাংলা গান, অন্তত নজরুলের গান শুনে তাদের অভিব্যক্তি কি হয়? দেশের গান গাইতে গিয়ে খুব শান্তি পেয়েছি আমাদের পাশের দেশে, যখন সেদিন বুঝেছি ওস্তাদ ইয়াকুব আলী খানকে। কারণ আমরা যেমন আমাদের অগ্রজদের মধ্যে মানবেন্দ্র মুখার্জি বা মোহাম্মদ রফি, এনাদের গলায় নজরুলের গান শুনেছি, তখন বুঝতে পারিনি আমার ঘরে কে আছেন। যেমন আমি ওনার সন্তান হিসেবে, ওস্তাদজির সন্তান হিসেবে দিল্লিতে গান করতে গিয়ে যেই প্রশংসা বা সম্মান পেয়েছি, সেটা আমার কাছে, আমার মনে হয় সারা জীবন যদি আমি পরিশ্রম করে যাই, সেই সম্মানে পৌঁছানো আমার দ্বারা সম্ভব হতো না কখনো। কোন গানটা গিয়েছিলে সেখানে? আমার কুনকুলে আজ ভিড়ল তরি গিয়েছি, মোর প্রিয়া হবে সুরানি গিয়েছি, আলগা করগো খোপার বাঁধন গিয়েছি, কাবেরী নদী চলে গিয়েছি, অনেক গান গেছে। আলগা করগো খোপার বাঁধন একটু বলো। নিশ্চয়ই। বিনোদ বেনির জরিন ফিতায় अंध इश्क मेरा कस गई, अलगा करगो खोपार बांधुन, अलगा करगो खोपार बांधुन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, अलगा करगो। বাহ, দুর্দান্ত। তুমি তো আধুনিক গানও করছো। জি জি, করছি। এবং আমি একটা অনুষ্ঠানে শুনেছিলাম তোমার আধুনিক গান খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ। তোমার প্রিয় একটা আধুনিক গান শুনি। দেশের একজন অমর শিল্পী সুবীর কাকু, সুবীর নন্দী, আপনার ভীষণ প্রিয়, আমাদের সবার প্রাণের একজন মানুষ। আমি আমার মতো করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে দুলাইন গাইতে চাই। 30শে নভেম্বর ওনার জন্মদিন, বেশি দিন নেই। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়,
একা একা রব নিরালায়। যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই কবে আমার আপন হবি তা তো জানি না। পাখি রে তুই। বাহ, কি হৃদয় দিয়ে গানটা সে করেছিল, অসাধারণ। হঠাৎ করে তার মৃত্যুটা আমাদের খুব 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 খুব, যে আমার দু চোখ পাথর তো না, গান তো শুনলে আর ভুক থাকে কি না। প্রিয় গান, গাও না। কত বরষায় আমার হৃদয় শুধু জ্বলে চলে যায়, জ্বলে চলে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। ও গানটা লেখা হলো জাহিদুল হক। কবি জাহিদুল হক। জাহিদ ভাই মারা গেছে, আমার খুব প্রিয় মানুষ আমার ছিল। খুব প্রিয় গান। এই দুইজনই, মানে জাহিদ ভাই অনেক বড় কবি আর সে অনেক বড় শিল্পী। কিরকম মেলবন্ধন! বাংলা বাংলা আধুনিক গানের এইরকম একটা গান নাই কাকু, নেই নেই, এই চোখ ফেটে যায়। আবার শেখ সাদি খান স্যারের একটা কম্পোজিশন আছে, চাঁদে কলঙ্ক আছে, যেমন কি গান, উফ। একটু গাও। রাগ যোগের উপর। চাঁদে কলঙ্ক আছে যেমন, ভালোবাসায় বদনাম তেমন, তাতে টলল কোথায় কবে প্রেমেরও আসন। প্রেমিকের মন চাঁদে কলঙ্ক আছে যেমন, ভালোবাসায় বদনাম তেমন। এসব গান, সুর এবং কথার যে মেলবন্ধন অসাধারণ। তো তুমি ফুলেরও জলসা নীরব কেন কবি গানটা করো। আমি চেষ্টা করছি। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি। তব ম্লান ছবি নীরব কেন কবি। ফুলেরও জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার ফুলেরও কাছে, বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে। যে বিনা তোমার
কোলেরও কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে তোমার পরশে ছড়াক হরষে আকাশে বাতাসে তার সুরেরও সুরভি নীরব কেন কবি নীরব কেন কবি ফুলেরও জলসায় নীরব কেন কবি। অসাধারণ। আমার কণ্ঠের মাধুর্য, গায়কী, সুর প্রক্ষেপণ, নজরুল বাণীর অনুধাবন সবই তুমি ভালো করো। খুব বেশি প্রশংসা করবো না, যা পাওনা তাই তোমাকে দিতে হবে। যার যা প্রাপ্যতা না দিলে তার প্রতি অবিচার করা হয়। দোয়া করবেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে ছিলেন ইউসুফ আহমেদ খান। আমি ওর প্রশংসা করি, ওর অগোচরেই করি, তো সামনে এইটুকু করি যে সে ভালো গান করছে এবং নজরুলের যে উত্তরাধিকার সে বহন করছে সেটি যেন সে আমৃত্যু করতে পারে, সারা জীবন ধরে করতে পারে, সেই প্রার্থনা স্রষ্টার কাছে আমরা করতে চাই। এবং ও যেন নজরুলকে ভালোবেসে, নজরুলের আরও অনেক গান আছে যে গানগুলো সচরাচর গাওয়া হয় না, সেই গানগুলো সে করুক। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং যে গানগুলো সে নজরুলের করলো, কত সুন্দর করে সে গাইলো, ও হচ্ছে আমাদের এই প্রজন্মের সত্যি এক অহংকার। আমি আজকে এই আয়োজন থেকে তার প্রতি আমার ভালোবাসা, স্নেহ আমি জানাচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও জানাবেন। আর কোনো কথা থাকলে, কোনো কিছু জানার থাকলে, আমরা যখন সরাসরি কোনো অনুষ্ঠান করব তখন ইউসুফের কাছে জানবেন। আজকে সেই সুযোগ নেই। ইউসুফ, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে বলবার জন্য এবং আপনার সাথে এরকম একটি গল্পময় মুহূর্ত পার করবার সুযোগ করে দেওয়ার জন্য। জানি আপনি ভীষণ ব্যস্ত একজন মানুষ। অনেক অনেক কৃতজ্ঞতা পুরো টিমকে, RTVর। ধন্যবাদ। ধন্যবাদ।